দর্শক, শুভেচ্ছা আপনাদের সবাইকে। শুরু হলো সব খবর, কম সময়ে সব খবর একসাথে। খবরটা খুব বড় করে বলবো না, কিন্তু যতটুখানি বলবো তাতে করে আপনি জেনে যেতে পারবেন আজ সারাদিন কোথায় কি ছিল বা কোথায় কি হলো। নিয়মিত এই আয়োজনে স্বাগত জানাচ্ছি আপনাদের সবাইকে। আমি মনিরুল ইসলাম। যৌক্তিক কোটা সংস্কারের দাবিতে বুধবার সারা দেশে সকাল সন্ধ্যা ব্লকেটের ডাক দিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। সংবাদ সম্মেলনে জানানো হয়, এই আন্দোলন কোটার বিরুদ্ধে নয়, বরং যৌক্তিকভাবে সংস্কারের। সিদ্ধান্তটা আসতে হবে নির্বাহী বিভাগ থেকে কমিশন গঠনের মাধ্যমে। বলা হয়, তাদের কর্মসূচি মুক্তিযোদ্ধাদের সুবিধা দেওয়ার বিপক্ষে নয়, বরং তাদের নাতিপুতিরা যেন এই সুবিধা না পায়। আন্দোলনকারীরা আরও বলেন, কোটা বাতিল নয়, তারা চান সংস্কার। ক্ষুদ্র নৃগোষ্ঠী, প্রতিবন্ধী ও মুক্তিযোদ্ধার সন্তানদের জন্য কোটা থাকতে পারে, তবে সেটা ৫% বেশি নয়। সংবাদ সম্মেলন শেষে ব্লকেটের পক্ষে ক্যাম্পাসের বিভিন্ন হলে লিফলেট বিতরণ করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা। আমরা কখনোই মুক্তিযোদ্ধাদের রিওয়ার্ড নিয়ে আমরা কখনো প্রশ্ন তুলিনি, তাহলে আমরা প্রশ্ন তুলেছি মুক্তিযোদ্ধাদের নাতিপুতিদের যে কোটাটা দেওয়া হয়েছে, আমরা সেই কোটার বিরোধিতা করছি। আমরা সকল গ্রেডে কোটার যৌক্তিক সংস্কার করা হবে, এটা যদি নিশ্চিত করা হয় তাহলে অবশ্যই আমরা তৎক্ষণাৎ রাজপথ ছেড়ে আনন্দ মিছিল করতে করতে পড়ার টেবিলে ফিরে আসবো। এক দফা দাবিতে সকাল সন্ধ্যা সারা দেশে ব্লকেট কর্মসূচি পালিত হবে এবং এই ব্লকেটের মধ্যে সড়কপথ, রেলপথ আওতাভুক্ত থাকবে। কোটা পদ্ধতি বাতিলের সিদ্ধান্ত অবৈধ ঘোষণা করে হাইকোর্টের দেয়া রায়ের বিরুদ্ধে আপিল বিভাগে শুনানি হবে বুধবার। হাইকোর্টের রায় স্থগিত ও রাষ্ট্রপক্ষের করা আপিলে বিশেষ চেম্বার আদালতের বিচারক আশফাকুল ইসলাম এই আদেশ দেন। আইনমন্ত্রী বলেছেন, বিচারক সব পক্ষের কথা শুনে রায় দেবেন। একে আশাবাদ জানিয়ে শিক্ষামন্ত্রী বলেছেন, কোটা নিয়ে এখন আর আন্দোলন করা ঠিক হবে না। আমরা যে আদেশটা চাচ্ছি, যে এই অবস্থায় হাইকোর্ট ডিভিশনের আদেশটি অ্যাপিলেট ডিভিশন কর্তৃক জাস্টিফাই না হওয়া পর্যন্ত আমরা একটা স্থগিতাদেশ চেয়েছি আজকে। তারা যদি পক্ষভুক্ত হয়ে তাদের বক্তব্য উপস্থাপন করেন, অবশ্যই আপিল বিভাগ সকল পক্ষ শুনবেন এবং সকল পক্ষ শুনে আপিল বিভাগ একটা ন্যায় বিচার করবেন। কোন পিছিয়ে পড়া জেলা বা কোন কোন জনগোষ্ঠী পিছিয়ে আছে সেটা যাতে করে তাদের অন্তর্ভুক্তি সম্ভব হয়, অন্তর্ভুক্তিমূলক অঙ্গীকার বাস্তবায়ন করার জন্য তার সরকার যথাযথভাবে ব্যবস্থা নেবে। নিয়োগ পরীক্ষার প্রশ্ন ফাঁসের অভিযোগে রাজধানীর পল্টন থানায় দায়ের করা মামলায় গ্রেফতার 17 জনকে কারাগারে পাঠিয়েছেন আদালত। তবে 164 ধারায় পিএসসির সাবেক গাড়ি চালক আবেদ আলী সহ 7 জন স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন আজ। এদিকে এই 17 অভিযুক্তের ব্যাংক হিসাব জব্দের নির্দেশনা দিয়েছে বাংলাদেশ ব্যাংক। তাদের বিরুদ্ধে গত 12 বছরে পিএসসির 30টি পরীক্ষারও বেশি পরীক্ষায় প্রশ্ন ফাঁসের অভিযোগ উঠেছে। প্রশ্ন ফাঁসে জড়িত থাকায় 5 কর্মকর্তা কর্মচারীকে সাময়িক বরখাস্ত করেছে পিএসসি। রাতে পিএসসির এক প্রজ্ঞাপনে এই বিষয়ে জানানো হয়। আমরা বলেছি আমাদেরকে 5 তারিখে গ্রেপ্তার করছে এবং আমাদেরকে 9 তারিখ উঠে আদালতে উপস্থাপন করছে। এই কোথায় ছিলাম, কোথায় ছিলাম তার ব্যাখ্যা আয়োগকে চেয়েছি। কেউ ক্লেম করে নাই, কোনো অভিযোগ নাই, কারো কোনো ক্ষতিগ্রস্ত ব্যক্তি নাই। হেফাজতে রেখে আমাদেরকে অত্যাচার করছে, নির্যাতন করেছে কিছু আসামিকে। 7 জন আসামি তাদের স্বেচ্ছায় তাদের দোষ স্বীকার করতে তারা ইচ্ছুক হওয়ায় তদন্তকারী সংস্থা তাদেরকে বিজ্ঞ আদালতে প্রডিউস করে এবং সেই প্রথম 7 জন তারা বিজ্ঞ আদালতের বিভিন্ন আদালতে, সিএমএম আদালতের বিভিন্ন আদালতে তারা আজকের তাদের দোষ স্বীকার করে স্বীকারোক্তিমূলক জবানবন্দি এখন প্রদান করিতেছেন। প্রশ্ন ফাঁস করে কামিয়েছেন কোটি কোটি টাকা। সেই টাকায় নিজ এলাকায় গড়ে তুলেছেন বিলাসবহুল বাড়ি, কিনেছেন বিঘার পর বিঘা জমি। বলছি পাবলিক সার্ভিস কমিশনের চেয়ারম্যানের সাবেক গাড়ি চালক আবেদ আলীর কথা। এলাকায় তিনি নিজেকে পরিচয় দিতেন ব্যবসায়ী ও শিল্পপতি হিসেবে। তার লক্ষ্য ছিল জনপ্রতিনিধি হবার। তাই এলাকায় প্রচুর দান খয়রাত করেছেন। কিন্তু একজন সামান্য গাড়ি চালকের এমন বিত্ত বৈভবে অবাক স্থানীয়রা। রিমান্ডে আবেদ আলী সহ অন্যদের কাছ থেকে চক্রের আরও অনেকের নাম বেরিয়ে আসতে পারে বলে ধারণা সিআইডি পুলিশের। ঢাকা গেছে, ঢাকা যায় রিক্সা চালাইছে, চাউলের ব্যবসা করছে। সে চলাফেরা করে কোটি টাকা দামের গাড়িতে। তার ছেলেও নাকি একটা গাড়ি ব্যবহার করে, সেটাও 50-60 লাখ টাকার গাড়ি। আপনি গাড়ি চালক হয়ে এত সম্পদের মালিক? গাড়ি চালক ছিলাম 15 বছর আগে, এখন তো আমি ব্যবসায়ী। প্রশ্ন ফাঁস করে কত টাকা কামিয়েছেন? প্রশ্ন ফাঁসে যেই টাকা কামাইছি সব
খরচ করছি আল্লাহর রাস্তায়। যদি কোনো অবৈধ সম্পদ এই উপজেলায় থাকে আমরা সেই বিষয়ে খোঁজখবর নিব এবং আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করব। কোটা সংস্কার আন্দোলনে ছাত্রলীগ বা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যেন উস্কানি না দেয় সে বিষয়ে নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। একথা জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সকালে বঙ্গবন্ধু এভিনিউতে দলের যৌথ সভায় বক্তব্য রাখেন তিনি। জানান, অরাজনৈতিক ও এই আন্দোলনের ফায়দা তুলে যেন কেউ দেশকে অস্থিতিশীল করতে না পারে সে বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে। কোটা সংস্কার নিয়ে মঙ্গলবার যেন কোনো কর্মসূচি না দেয় আন্দোলনরত শিক্ষার্থীদের ধন্যবাদ জানান ওবায়দুল কাদের। কথা বলেন পেনশন আন্দোলন নিয়েও। জানান, বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের সমস্যা অচিরেই সমাধান হয়ে যাবে। কোনো অবস্থায় প্রভোকেশন দেওয়া যাবে না এবং আইন প্রয়োগকারী সংস্থাকেও নেত্রী নির্দেশ দিয়ে গেছেন তাদের পক্ষ থেকেও কোনো প্রভোকেশন যাতে না দেয়া, তাদের পক্ষ থেকে প্রতিনিধিত্ব করার জন্য লয়ার অ্যাডেড পার্টি তারা নিয়োগ করেছেন এবং তারা আদালতে যথাসময়ে হাজির হবে। এটাও আমি মনে করি একটা যৌক্তিক সিদ্ধান্ত। ক্ষমতা টিকিয়ে রাখতে দেশ বিক্রি করে দিচ্ছে সরকার, এমন অভিযোগ করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সরকারের পতন ঘটলেই মুক্তি পাবে দেশ, গণতন্ত্র ও খালেদা জিয়া। মঙ্গলবার বিকেলে নয়াপল্টনে মিলাদ মাহফিলে তিনি এসব কথা বলেন। এ সময় ঐক্যবদ্ধভাবে আওয়ামী লীগকে পরাজিত করার আহ্বান জানান বিএনপি নেতারা। মুক্তির জন্য আমরা আন্দোলন করছি। এই আন্দোলনটাকে একটা যৌক্তিক লক্ষ্যে চূড়ান্ত আন্দোলনে পর্যবেক্ষিত করতে হবে। দেশনেত্রীর মুক্তি ছাড়া এদেশে মানুষের গণতান্ত্রিক মুক্তি কখনো হবে না। প্রথম থেকেই তারা কখনো গণতন্ত্রে বিশ্বাস করে না। আজকে সেই কারণেই আজকে দেশনেত্রী বেগম খালেদাকে আটক করে রাখার এটা অন্যতম প্রধান কারণ। আর এইটাকে আলাদা করে বিচ্ছিন্ন থাকার কারণ নেই। দেশনেত্রীর মুক্তি, এই দেশের মুক্তি, গণতন্ত্রের মুক্তি, সব কিছুতে মূলে একটা আওয়ামী লীগ। এই আওয়ামী লীগকে যদি আমরা সরাতে পারি তাহলে সমস্ত বিষয়গুলোকে আমরা ফিরিয়ে আনতে পারবো। চীনা ব্যবসায়ীদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেছেন, চীনের সঙ্গে রফতানি বাণিজ্য আরও বাড়াতে চায় বাংলাদেশ। চীন বাংলাদেশ বিনিয়োগ ও বাণিজ্য সংক্রান্ত সম্মেলনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এসব কথা বলেন। প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশে বিনিয়োগের এখনই উপযুক্ত সময়। চীন বাংলাদেশ একসঙ্গে হাত মেলালে বিশাল কিছু অর্জনের সম্ভাবনা রয়েছে। নিজেদের অংশীদার খুঁজে নিতে বাংলাদেশের ব্যবসায়ীদের এগিয়ে আসতে হবে। বুধবার রাতে বাংলাদেশ বিমানের একটি বিশেষ ফ্লাইটে চীন থেকে ঢাকায় ফিরবেন প্রধানমন্ত্রী। Bangladesh offers one of the most liberal investment regimes in the world. The Bangladesh Investment Development Authority (BIDA) provides a number of services to foreign investors under one roof. In line with our commitment to economic development, we are establishing 100 special economic zones, each equipped with state-of-the-art facilities. মায়ানমার সাথে আলাপ আলোচনা করে যাতে রোহিঙ্গাদের প্রত্যাবাসন শুরু হয় সে ব্যাপারে তারা যতটুকু সম্ভব, সর্বোচ্চ যতটুকু সম্ভব সেই সহায়তা তারা করবেন বলে জানিয়েছেন। যুক্তরাজ্যের নতুন মন্ত্রিসভার সদস্য হলেন বঙ্গবন্ধুর নাতনি টিউলিপ সিদ্দিক। প্রথমবারের মতো বাংলাদেশি বংশোদ্ভূত কেউ ব্রিটিশ মন্ত্রিসভার সদস্য হলেন। সিটি মিনিস্টারের দায়িত্ব পেয়েছেন 41 বছর বয়সী টিউলিপ সিদ্দিক। বৃহস্পতিবার সাধারণ নির্বাচনে বড় জয় পেয়ে টানা চতুর্থবারের মতো লন্ডনের হ্যাম্পস্টেড ও কিলবার্ন আসনে লেবার পার্টি থেকে এমপি নির্বাচিত হন তিনি। নিকটতম প্রতিদ্বন্দ্বী কনজারভেটিভ পার্টির এমপি থেকে 15,000 ভোট বেশি পান টিউলিপ। 2015 সালে প্রথমবার এমপি নির্বাচিত হয়েছিলেন। লেবার পার্টি যখন বিরোধী দলে ছিল তখন পার্লামেন্টে দলটির ছায়ামন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন টিউলিপ সিদ্দিক। ইউরোর ফাইনালে জায়গা করে নেয়ার প্রথম লড়াইয়ে রাতে মুখোমুখি হবে দুই সাবেক বিশ্ব চ্যাম্পিয়ন ফ্রান্স ও স্পেন। বায়ার্ন মিউনিখে মাঠ এলিয়াঞ্জ এরিনায় ম্যাচটি শুরু হবে রাত 1টায়। দলের আক্রমণ ভাগের ফর্ম নিয়ে চিন্তিত ফ্রান্স কোচ। অন্যদিকে তরুণ দুই উইঙ্গার লামিন ইয়ামাল ও নিকো উইলিয়ামস স্পেনের মূল ভরসা। তবে পেদ্রির ইনজুরি দলটির দুশ্চিন্তা বাড়িয়েছে। গত 13টি বিশ্বকাপ ও ইউরোর 7টির শিরোপা জিতেছে এই দুই দল।
চলতি আসরে 11 গোল করে এখন পর্যন্ত সর্বোচ্চ গোল করার কৃতিত্ব স্পেনের। এই পর্যন্ত 5 ম্যাচের সবকটিতেই জয়ী হয়েছে স্পেন। ফ্রান্সের সমস্যা আক্রমণ ভাগ, গোল পাচ্ছেন না এমবাপ্পে, গ্রিজম্যানরা। দুর্নীতি মামলা বাতিল চেয়ে ডক্টর মোহাম্মদ ইউনূসের করা আবেদনের শুনানি বুধবার। বিচারপতি মোহাম্মদ নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি কাজী ইবাদত হোসেনের হাইকোর্ট বেঞ্চ শুনানির জন্য এই দিন ধার্য করেন। সোমবার গ্রামীণ টেলিকমের শ্রমিক কর্মচারীদের লভ্যাংশ আত্মসাতের মামলায় অভিযোগ গঠনের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে আবেদন করেন ডক্টর ইউনূস। আবেদনে অভিযোগ গঠনের আদেশ বাতিল চাওয়া হয়েছে। এই আমাদের সেটেলমেন্ট এগ্রিমেন্টটাকে গ্রহণ করে মামলা প্রত্যাহার করার জন্য যে আদেশ দিয়েছিলেন, ওই 3টা আদেশের কপি আমরা দিয়ে বলেছি যে আমরা সাপ্লিমেন্টারি এফিডেভিট দেব। এগুলি কোর্টের নজরে থাকা অত্যন্ত জরুরি। অ্যাটর্নি জেনারেল সাহেব কালকে 11টার সময় টাইম চেয়েছেন, তাই কোর্ট আগামীকাল 11টায় আমাদের এই মামলার শুনানির দিন ধার্য করেছেন। কোটা আদালতের বিষয়, সেখানে এটি সমাধান হবে। এ নিয়ে আন্দোলন করে মানুষকে দুর্ভোগে ফেলে কোনো লাভ হবে না এমন মন্তব্য করেছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী মোহাম্মদ ফারুক খান। সকালে জাতীয় প্রেস ক্লাবে অ্যাডভোকেট সাহারা খাতুনের 4র্থ মৃত্যুবার্ষিকীর স্মরণ সভায় এ মন্তব্য করেন তিনি। বলেন, বঙ্গবন্ধুর আদর্শকে মনে প্রাণে ধারণ করে আজীবন সাধারণ মানুষের অধিকার আদায় ও গণতন্ত্র প্রতিষ্ঠার সংগ্রামে নিজেকে নিয়োজিত রেখেছিলেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী অ্যাডভোকেট সাহারা খাতুন, যা বাংলাদেশের রাজনীতিতে নারীর নেতৃত্বের প্রতিষ্ঠা ও বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। কোটা সংস্কারের দাবিতে আজও কয়েক জেলায় সড়ক অবরোধ সহ বিক্ষোভ করেছে আন্দোলনকারীরা। মঙ্গলবার বিকেলে বরিশাল কুয়াকাটা সড়কে অবস্থান নেয় বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। তারা কোটা পদ্ধতির বৈষম্যমূলক ধারাগুলো বাতিলের দাবি জানায়। সরকারি চাকরিতে কোটা পদ্ধতির সংস্কার ও 2018 সালের পরিপত্র বহালের দাবি তাদের। অবরোধের প্রেক্ষিতে সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে সন্ধ্যা 7টার দিকে মশাল মিছিল বের করেন তারা। মিছিলটি মহাসড়কের বিশ্ববিদ্যালয় এলাকা প্রদক্ষিণ করে। নবম দিনে গড়িয়েছে প্রত্যয় পেনশন স্কিমের বিরুদ্ধে শিক্ষক কর্মচারীদের আন্দোলন। ঢাকা বিশ্ববিদ্যালয়ে দুপুরে কলাভবনে বিক্ষোভ সমাবেশ করেন শিক্ষকরা। ক্লাস পরীক্ষা বর্জন করে টানা কর্মসূচি পালন করে আসছেন তারা। শিক্ষক নেতারা বলেন, এই আন্দোলন ব্যক্তি স্বার্থে নয়, ভবিষ্যতে বিশ্ববিদ্যালয়ে যে বৈষম্যমূলক পরিবেশ তৈরি হবে তা এড়াতেই এই প্রতিবাদ জানাচ্ছেন তারা। বলেন, এতে কাজের পরিবেশ নষ্ট হবে, মেধাবীরা শিক্ষক পেশায় যুক্ত হতে চাইবে না, যা পুরো জাতির জন্য ভয়ানক। এছাড়া সকাল থেকে ক্যাম্পাসে বিক্ষোভ সমাবেশ ও মিছিল বের করেন কর্মচারীরা। তারা বলেন, প্রচলিত পেনশন তো বটেই, বিমার চেয়েও কম সুবিধা প্রত্যয় স্কিমে। কোটা বিরোধী আন্দোলন শেষ হওয়ার আগে সরকার পতনের আন্দোলনে নামার আহ্বান জানিয়েছেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না। দুপুরে জাতীয় প্রেস ক্লাবে এক প্রতিবাদ সভায় তিনি বলেন, এ সরকারকে হটালে সকল সমস্যার সমাধান হবে। একের পর এক ঘটনা ঘটিয়ে জনগণকে বিভ্রান্ত করে সরকার তাদের ক্ষমতাকে দীর্ঘস্থায়ী করছে বলে অভিযোগ করেন বিএনপির যুগ্ম মহাসচিব মোয়াজ্জেম হোসেন আলাল। সভায় উপস্থিত ছিলেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক। তিনি বলেন, কোটা কোনো আইনগত সিদ্ধান্ত নয়, এটা রাজনৈতিক সরকারের বিষয়। এটি এখন গণদাবিতে পরিণত হয়েছে। বাংলাদেশের জনগণকে চেতনানাশকের মতো একের পর এক আঘাত দিয়ে, বোবা করে, বিকলাঙ্গ করে দিয়ে তারা তাদের ক্ষমতার আসনকে দীর্ঘস্থায়ী করছে। এত বড় ব্লকের ছাত্রদের দামে কেন কোটা সাম্য চাই, যা চলছে সেটা বন্ধ চাই, সম্পূর্ণ দাবির সাথে আমরা একাত্ম ঘোষণা করি। এখন করেছি, আগে করেছি, এবং যতদিন এরকম চলবে বৈষম্যমূলক, ততদিন তার সঙ্গে থাকব। বিনা অনুমতিতে এমনকি নির্বাহী প্রকৌশলীর সই জাল করে নগরের সড়ক কাটছে ওয়াসা, যা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র শেখ ফজলে নূর তাপস। সকালে রাজধানীর আজিমপুরে নবনির্মিত আধুনিক মার্কেটের দোকান হস্তান্তর অনুষ্ঠানে এমন ক্ষোভের কথা জানান দক্ষিণের মেয়র। বলেন, ভরা বর্ষা মৌসুমে নিষেধাজ্ঞা অমান্য করে এভাবে সড়ক খোঁড়াখুড়ির কারণে নগরবাসীকে পড়তে হচ্ছে চরম ভোগান্তিতে। এ বিষয়ে ব্যবস্থা নিতে মন্ত্রণালয়ে লিখিত অভিযোগ জানানো হবে বলে জানান তাপস। ঠিকাদারকে কালো তালিকাভুক্ত করার কথাও বলেন মেয়র।
আমরা চাই সমন্বয় করতে, কিন্তু এরকম ন্যাক্কারজনক, দুঃখজনক, অনাকাঙ্ক্ষিত কার্যক্রমে যদি কেউ লিপ্ত হয় তাহলে সমন্বয়ের আসলে কোনো সুযোগ নেই। আমরা কঠোর ব্যবস্থা নিব। ঢাকা শহরকে এভাবে কেটে খুঁড়ে আমাদের ঢাকাবাসীর সমস্যা, দুঃসহ সমস্যার সৃষ্টি আমরা করতে দিতে পারি না। 4 জেলায় সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন 11 জন। বগুড়ায় বাসের সাথে কাভার্ড ভ্যানের সংঘর্ষে 4 জন মারা গেছেন। মঙ্গলবার ভোরে বগুড়া রংপুর মহাসড়কের লিচুতলা এলাকায় দুর্ঘটনা ঘটে। পুলিশ জানায় ঢাকা থেকে নওগাঁগামী শাহ ফতেহ আলী পরিবহনের সাথে বিপরীত দিক থেকে আসা কাভার্ড ভ্যানের সংঘর্ষ হয়। এতে ভ্যান চালক হৃদয় আহমেদ সহ মারা যান 4 জন। হৃদয় মালামাল রংপুরে কোম্পানিতে নামিয়ে বোন ভাগ্নিকে নিয়ে ঢাকায় ফিরছিলেন। এদিকে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জের ট্রাকের ধাক্কায় অটোরিকশার 3 যাত্রী নিহত হয়েছেন। আর গাইবান্ধায় ট্রাকের ধাক্কায় 2 ভাই সহ 3 জন নিহত হয়েছেন। এছাড়া গাজীপুরের শ্রীপুরেও 1 জন সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন। দেশের সাধারণ মানুষের ডিজিটাল লেনদেন অভিজ্ঞতা বদলে দিতে একসঙ্গে কাজ করবে নগদ এবং হুয়াওয়ে টেকনোলজিস। এই লক্ষ্যে দুপক্ষের মধ্যে একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। মঙ্গলবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপস্থিতিতে বেইজিংয়ের শাংরিলা হোটেলে নগদ ও হুয়াওয়ে টেকনোলজিস এর মধ্যে চুক্তি স্বাক্ষরিত হয়। এই চুক্তির ফলে নগদ ডিজিটাল ব্যাংক ও নগদ মোবাইল আর্থিক সেবার বিদ্যমান সুবিধার সাথে যুক্ত হবে বিশ্বসেরা সব অত্যাধুনিক প্রযুক্তি। ফলে দেশের প্রথম ডিজিটাল ব্যাংকের গ্রাহক সেবা নগদের গ্রাহকেরা যে কোনো সময় যে কোনো স্থান থেকে আন্তর্জাতিক মানের লেনদেন সেবা উপভোগ করতে পারবেন। চুক্তির বিষয়ে নগদ ডিজিটাল ব্যাংকের চেয়ারম্যান ফরিদ খান বলেছেন, নগদ গত 5 বছরে বাংলাদেশের আর্থিক খাতে বড় রকমের বিপ্লব ঘটিয়েছে। নগদ এবং হুয়াওয়ে যথাযথ কাজের মাধ্যমে স্মার্ট বাংলাদেশ করতে গুরুত্বপূর্ণ ভূমিকাও রাখবে। রফতানি আয়ের ভুল তথ্যে অনেক হিসেবে পরিবর্তন আসবে। কোন কোন ক্ষেত্রে তা কী ধরনের প্রভাব পড়েছে তা পর্যালোচনা করা হচ্ছে। সকালে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো পরিদর্শনে গিয়ে এমন মন্তব্য করেছেন পরিকল্পনা মন্ত্রী অবসরপ্রাপ্ত মেজর জেনারেল আব্দুস সালাম। দায়িত্ব নেওয়ার পর প্রথমবারের মতো পরিসংখ্যান ব্যুরো পরিদর্শন করেন তিনি। কর্মকর্তাদের সাথে পরিচিত হওয়ার পাশাপাশি পরিসংখ্যান ব্যুরোর বিভিন্ন বিভাগ ঘুরে দেখেন। তথ্য সংগ্রহ পর্যালোচনার ক্ষেত্রে কর্মকর্তাদের সতর্ক থাকার নির্দেশ দেন মন্ত্রী। সরকারি বেসরকারি চাকরিজীবীদের পিতৃত্বকালীন ছুটি দেওয়ার জন্য কেন নীতিমালা করা হবে না জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। এ সংক্রান্ত এক রিটের শুনানি শেষে মঙ্গলবার বিচারপতি নাইমা হায়দার ও বিচারপতি কাজী জিনাত হকের হাইকোর্ট বেঞ্চ এই রুল জারি করেন। মন্ত্রিপরিষদ সচিব, জনপ্রশাসন মন্ত্রণালয় সচিব ও আইন মন্ত্রণালয় সচিব সহ সংশ্লিষ্টদের এই রুলের জবাব দিতে বলা হয়েছে। সে সাথে আগামী 3 মাসের মধ্যে নীতিমালা করার বিষয়ে অগ্রগতি প্রতিবেদন দিতে বলা হয়েছে। মুন্সিগঞ্জ সদরে সড়কের পাশ থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার রাতে আটপাড়া এলাকায় হাতিমারা টঙ্গিবাদী সড়কের পাশ থেকে মোহাম্মদ অনিক নামের ওই ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়। পুলিশ জানায় অনিক পেশায় অটোরিকশা চালক। নিহতের শরীরে ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে। প্রাথমিক ধারণা, অটোরিকশা ছিনতাইয়ের জন্যই হয়তো অনিককে হত্যা করা হয়ে থাকতে পারে। এই ঘটনার ইতিমধ্যে তদন্ত শুরু করেছে পুলিশ। সাতক্ষীরায় অস্ত্রসহ 2 জনকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন। মঙ্গলবার রাতে কলারে হাসপাতালের সামনে থেকে তাদের আটক করা হয়। র্যাব জানায় অস্ত্র বহনের গোপন সংবাদের ভিত্তিতে সেখানে অবস্থান করছিলেন তারা। এ সময় মোটরসাইকেলে এক ব্যক্তি মহিলাকে আসতে দেখে পথরোধ করেন। পরে তল্লাশি চালিয়ে মহিলার কাছ থেকে অস্ত্র উদ্ধার করা হয়। আটককৃতরা হলেন সদরের তুজুলপুর গ্রামের মঞ্জিরা আক্তার ও মাগুরা গ্রামের আনোয়ার হোসেন। জিজ্ঞাসাবাদের পরে বিষয়ে আরও বিস্তারিত জানা যাবে বলে জানিয়েছে র্যাব। দুই জেলায় অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান চালানো হয়েছে। মঙ্গলবার সকালে নারায়ণগঞ্জের রূপগঞ্জের শীতলক্ষা নদীর পাড়ে উচ্ছেদ অভিযান চালায় বিআইডব্লিউটি। এ সময় একটি রিসোর্টের 3টি ভবন, সুইমিং পুল, সীমানা দেয়াল সহ 30টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়। এদিকে উচ্ছেদ অভিযান পরিচালিত হয়েছে পটুয়াখালীতেও। সকালে পটুয়াখালী কুয়াকাটা মহাসড়কের হেতালিয়া বাঁধঘাট এলাকায় এই অভিযান চালায় জেলা প্রশাসন। এ সময় শতাধিক পাকা আধা পাকা দোকানপাট উচ্ছেদ করা হয়েছে। পটুয়াখালীর বাউফলে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। ফাইনাল ম্যাচে মদনপুরা ইউনিয়নকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় পৌরসভা দল। হ্যাটট্রিক করে ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হন মোহাম্মদ সোহান।
এরপর বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা। টুর্নামেন্টে 15টি ইউনিয়ন ও পৌরসভা সহ মোট 16টি দল অংশ নেয়। দর্শকেরা, এই ছিল আমাদের সব খবরের আয়োজন। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ।